হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার মানে রিপ্রোডাকশন ইন অর্গানিজম শুরু করব। ঠিক আছে, রিপ্রোডাকশন ইন অর্গানিজমস বা জীবের জনন। তাহলে প্রথমে আমরা জানি যে রিপ্রোডাকশন বা জনন বলতে কি বুঝি আমরা, তাই না? আমরা ক্লাস 10-এও পড়ে এসেছি, ফলে আমাদের মনে আছে যে জৈবিক প্রক্রিয়ায় জনিত্রী জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে বলা হয় জনন, তাই না? তাহলে দ্য বায়োলজিক্যাল ফেনোমেনন ওয়্যার অফস্প্রিংস উইল বি প্রডিউসড ফ্রম দ্য প্যারেন্টাল ইন্ডিভিজুয়াল ইজ কল্ড রিপ্রোডাকশন। তাহলে রিপ্রোডাকশনে অংশগ্রহণ করবে যে জীবটা তাকে বলা হয় জনিত্রী জীব, ইংলিশে বললে প্যারেন্টাল অর্গানিজম, তাই না? এবং জনন প্রক্রিয়ার মাধ্যমে যে নতুন জীবগুলো সৃষ্টি হবে তাকে বলা হবে অপত্য জীব বা অফস্প্রিং। ঠিক আছে, তাহলে রিপ্রোডাকশন কিন্তু একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম। ঠিক আছে, এটা কিন্তু জীবের একটা বৈশিষ্ট্য। সেই জীব আর জ্বরের পার্থক্য পড়তে গিয়ে আমরা পড়তাম, মনে আছে যে জ্বরের কিন্তু জনন ক্ষমতা নেই, কিন্তু জীবের কিন্তু জনন ক্ষমতা আছে। তার মানে জীব নিজের মতো দেখতে নতুন জীব সৃষ্টি করতে পারে, যেটা কিন্তু জড় পদার্থ পারে না। তাহলে রিপ্রোডাকশন কিন্তু ইজ এ ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম। তবে মনে রাখতে হবে রিপ্রোডাকশন কিন্তু নট দি ইনডিসপেন্সেবল ওয়ান, মানে কখনোই জনন কিন্তু অপরিহার্য বৈশিষ্ট্য নয়। মানে আমাদের এরকম কোনো ভাবার কারণ নেই যে জনন করতে পারে না মানেই সে জীব নয়, সে জড় পদার্থ, এরকম ভাবার কোনো কারণ নেই। এটা জীবের একটা বৈশিষ্ট্য, তবে কখনোই অপরিহার্য বৈশিষ্ট্য নয়। যেমন ধরো মেটাবলিজম, বিপাক বা শ্বসন বা রেচন, এগুলো আমাদের অপরিহার্য বৈশিষ্ট্য, এগুলো হতেই হবে। ওগুলো ছাড়া কিন্তু মানুষ বা অন্যান্য জীব বাঁচবেই না। কিন্তু রিপ্রোডাকশনটা জীবের একটা বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও সে ইনডিসপেন্সেবল ক্যারেক্টার নয় বা অপরিহার্য বৈশিষ্ট্য নয়। কারণ আমরা নিশ্চয়ই জানি যে এমন অনেক কাপল আছে যাদের সন্তান হয়নি বা সন্তান নেই, তার মানে তাদের জীবদ্দশায় জনন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাহলে তাদেরকে কি আমরা জীব বলবো না জড় বলবো? অবশ্যই জীব। ফলে জননটা কখনোই অপরিহার্য নয়, কিন্তু জননটা জীবের একটা বৈশিষ্ট্য। বোঝা গেছে? আচ্ছা, এবারে আমরা দেখব যে জনন কি একটা জীব তার জীবদ্দশায় সবসময় করতে পারে। জীবদ্দশা বা লাইফ স্প্যান বলতে আমরা কি বুঝি? লাইফ স্প্যান বা জীবনকাল বা জীবনদশা কি জিনিস? দ্য টাইম পিরিয়ড বিটুইন বার্থ অ্যান্ড ডেথ, ন্যাচারাল ডেথ, তাই না? তাহলে জন্ম থেকে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত যে সময়কাল কোনো প্রজাতির বা কোনো জীবের, তাকেই বলা হয় জীবনকাল। তো মানুষের তাহলে জন্ম থেকে ধরা যাক একটা মানুষ জন্মালো, তখন থেকে ধরা যাক সে মারা গেল 70 বছর বা 75 বছর বয়সে। তাহলে এই 70 বা 75 বছর বয়স 0 বা 1 দিন থেকে এই যে সময়টা, এটাই তার জীবদ্দশা। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে বার্থ থেকে ন্যাচারাল ডেথ পর্যন্ত এই যে টাইমটা, একে বলা হয় একটা স্পিসিসের লাইফ স্প্যান, একটা প্রজাতির জীবদ্দশা বা জীবনকাল বা লাইফ স্প্যান। বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে লাইফ স্প্যান বিভিন্ন রকম হতে পারে, আমরা জানি, তাই না? যেমন ধরো একটা কাকের লাইফ স্প্যান মোটামুটি অ্যাভারেজ দেখা গেছে 14-15 বছর, কিন্তু টিয়া পাখি কিন্তু বহুদিন বাঁচে, প্রায় 120, 30, 40 বছর বাঁচে, মানে বাঁচতে পারে যদি ঠিকঠাক তার ফেভারেবল কন্ডিশন পায়, সব ঠিকঠাক পায়। বোঝা গেছে? তাহলে বিভিন্ন প্রজাতির কিন্তু জীবদ্দশা বিভিন্ন রকমের হয়। কারোর কয়েক মিনিটও হতে পারে, কোনো মাইক্রো অর্গানিজম কয়েক মিনিটও হতে পারে, আবার কোনো গাছ আছে যে হয়তো হাজার হাজার বছর বাঁচে, তাই না? তাহলে বিভিন্ন জীবের জীবনকাল বিভিন্ন রকম। এবার এই যে লাইফ স্প্যান, এই লাইফ স্প্যানকে কিন্তু আমরা কিন্তু 4টে ফেজে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা বলতে পারি জুভেনাইল ফেজ, একটাকে বলতে পারি ম্যাচিওর ফেজ, একটাকে বলতে পারি আমরা সেনেসেন্স ফেজ, ঠিক আছে, আরেকটাকে বলতে পারি ডেথ। তাহলে জীবদ্দশাটাকে আমরা 4টে স্টেপে ভাগ করতে পারি বা 4টে ফেজে। জুভেনাইল ফেজ মানে যখন ধরো মানুষ নিয়ে যদি কথা বলি আমরা, একদম শিশু অবস্থা বা যখন সে রিপ্রোডাকশনের ক্ষমতা যখন তার মধ্যে আসেনি, তাহলে সেটাকে আমরা বলবো জুভেনাইল ফেজ।
জুভেনাইল ফেজের মধ্যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। যখন তার রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অলমোস্ট ডেভেলপড বা ফুলি ডেভেলপড, ফুলি গ্রোন, যখন সে কেপেবল অফ রিপ্রোডাকশন, যখন সে জনন কার্য করতে সক্ষম, সেই ফেজটাকে বলা হবে ম্যাচিওর ফেজ। তাহলে ম্যাচিওর ফেজে আ হিউম্যান ক্যান রিপ্রোডিউস, ঠিক আছে। ধরে নিতেই পারি এটা মানুষের ক্ষেত্রে, ধরো যদি মেয়েদের ক্ষেত্রে একটুখানি আগে শুরু হয়, এটা যখন আমরা হিউম্যান রিপ্রোডাকশন করবো তখন দেখবো যে মেয়েদের ক্ষেত্রে হয়তো 11-12 বছর বা 10-12 বছর নাগাদ শুরু হয় ফিমেলের ক্ষেত্রে, হ্যাঁ, এবং চলে ধরো প্রায় 45 বছরের মতো। মেলের ক্ষেত্রে শুরু হয় একটু পরে 14-15 বছর নাগাদ, চলে ধরো প্রায় 55 বা 60 বছর পর্যন্ত। তাহলে এটা হচ্ছে ম্যাচিওর ফেজ, অর্থাৎ যেই সময় তার রিপ্রোডাকশনের ক্ষমতা থাকে। এটা 60 বছর হতে পারে, মেলের ক্ষেত্রে একটু বেশি হয় ফিমেলের থেকে, ঠিক আছে। এবং জেনে রাখো যে ফিমেলের ক্ষেত্রে যখন রিপ্রোডাক্টিভ ফেজটা শুরু হয় তাকে বলা হয় মেনার্কে, এবং যখন শেষ হয় তাকে বলা হয় মেনোপজ। এগুলো আমরা হিউম্যান রিপ্রোডাকশনে ডিটেলে পড়বো, আমি এখন বলছি না, ছেড়ে দাও। তাহলে সেনেসেন্স ফেজটা কোনটা? সেনেসেন্স ফেজ বা এজিং ফেজ, এজ হয়ে গেছে, বয়স্ক, তাই না। সেনেসেন্স অর বলা হয় এজিং, যারা এজেড পার্সন বলা হয়, 60-এর বেশি। এই সময় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে তো অবশ্যই আরও আগেই তাদের রিপ্রোডাকশনের পাওয়ার চলে যায়, কিন্তু মেলদের ক্ষেত্রে ধরে নিতে পারি আমি 55 বা 60। তাহলে এই সময় কিন্তু রিপ্রোডাক্টিভ পাওয়ার শেষ হয়ে যায়, রিপ্রোডাকশন ফেজ স্টপ হয়ে যায়, এবং এই ক্ষেত্রে মেটাবলিজমগুলোর, বডির যে মেটাবলিজমগুলো সেগুলো আস্তে আস্তে কমতে থাকে, এবং দেহের মধ্যে কিন্তু ক্ষয় শুরু হয়। বিভিন্ন অর্গ্যানের কিন্তু আস্তে আস্তে তার কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, এবং ফাইনালি যখন একদম মেটাবলিজম স্টপ হয়ে যায় তাহলে ডেথ, দেহে বডির মেটাবলিজম পুরো স্টপ হয়ে গেল, তাই না, অর্থাৎ ডেথ, মৃত্যু হলো। তাহলে এই হচ্ছে লাইফ স্প্যান। তাহলে লাইফ স্প্যানের মধ্যে যে কোনো জীবেরই কিন্তু লাইফ স্প্যানের মধ্যে আমরা বলতে পারি যে একটা রিপ্রোডাক্টিভ ফেজ থাকে যেই সময় সে রিপ্রোডাকশন করতে পারে। কিছু এক্সেপশন ডেফিনেটলি আছে। নিওটিনি পিডোজেনেসিস বলে একটা ঘটনা আছে, যেখানে দেখবো আমরা যে অ্যাক্সোলটল লার্ভা, সে লার্ভা অবস্থাতেই ম্যাচিউরিটি অ্যাটেইন করে এবং ক্যান রিপ্রোডিউস, সেটা এক্সেপশন, সেগুলো বাদ দাও, সেক্ষেত্রে জুভেনাইল ফেজে রিপ্রোডাকশন হয়। কিন্তু যদি আমরা ইন জেনারেল ম্যাক্সিমাম কেসে দেখি তাহলে কিন্তু লাইফে আমরা এই 4টে ফেজ দেখতে পাবো, এবং তার মধ্যে ম্যাচিওর ফেজেই কিন্তু রিপ্রোডাকশন পসিবল হয়। তাহলে বোঝা গেছে লাইফ স্প্যান কি জিনিস। চলো এবারে আমরা রিপ্রোডাকশনের পারপাসটা কি, রিপ্রোডাকশন একটা অর্গানিজম করে কি জন্য, তাহলে সেটা আমরা দেখে নিই। পারপাস অফ রিপ্রোডাকশন, পারপাস অফ রিপ্রোডাকশন, কি উদ্দেশ্যে রিপ্রোডাকশন করা হয়? অবশ্যই কন্টিনিউটি অফ দ্য স্পিসিস, তাই না, প্রজাতির অক্ষুণ্ণতা বজায় রাখা। কেউই চায় না যে তার প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাক, তাই না। মানুষ কখনো চাইবে যে মানুষের প্রজাতি বিলুপ্ত হয়ে যাক? ঠিক মানুষ যেমন চায় না, কোনো জীবই কিন্তু চায় না যে তার প্রজাতিটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাক। তাহলে প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য, স্পিসিসের কন্টিনিউটি বজায় রাখার জন্য কিন্তু রিপ্রোডাকশন জীবেরা করে। সেকেন্ড পয়েন্ট আমরা কি লিখতে পারি বা কি বলতে পারি? সেকেন্ড পয়েন্ট বলতে পারি ভ্যারিয়েশন। তাহলে প্রথমটা হচ্ছে কন্টিনিউটি, আর লিখছি না, কন্টিনিউটি অফ স্পিসিস। সেকেন্ড হচ্ছে ভ্যারিয়েশন। আমরা একটু পরে যখন টাইপস অফ রিপ্রোডাকশন পড়বো সেখানে দেখবো যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, আসেক্সুয়াল রিপ্রোডাকশন। তার মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু গ্যামেট প্রডিউস হবে, এবং গ্যামেট প্রডিউস হওয়ার সময় মিওসিস সেল ডিভিশন হয়, ক্রসিং ওভার হয়। আমরা জানি ক্রসিং ওভার হলে কি হয়, রিকম্বিনেশন অফ জিনস, তাই না, জিনের রিকম্বিনেশন হবে, এবং জিনের রিকম্বিনেশনের জন্যই তো ভ্যারিয়েশন হয়। একই পিতামাতার যদি 4 সন্তান বা 3 সন্তান থাকে, 3জন বা 4জন কি এক্স্যাক্ট সেম হয়? একেবারেই না, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কোনো না কোনো পার্থক্য থাকেই। তাহলে পৃথিবীতে কিন্তু দুটো জীব কখনো একদম সিমিলার হয় না। আমি সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলছি, আসেক্সুয়ালের ক্ষেত্রে হতে পারে, সেটা অন্য ব্যাপার, সেটা নিয়ে পরে আসছি আমি। তাহলে ওই জেনেটিক রিকম্বিনেশন হওয়ার জন্য কিন্তু ভ্যারিয়েশন বা ভেদ সৃষ্টি হয়। দুটো একই প্রজাতির অন্তর্গত দুটো জীবের মধ্যে যে পার্থক্য তাকেই বলা হয় ভেদ বা ভ্যারিয়েশন। তাহলে এই ভ্যারিয়েশনের জন্য কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন খুব গুরুত্বপূর্ণ, ওকে। এবং এই ভ্যারিয়েশনের জন্যই কিন্তু, বা রিকম্বিনেশন অফ জিনের জন্যই কিন্তু যে নতুন জেনেটিক মেকআপ তৈরি হয়, তার ফলে কিন্তু অ্যাডাপটিভ পাওয়ার বাড়ে, ঠিক আছে। নতুন নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার যে অ্যাডাপটিভ পাওয়ার সেটা কিন্তু বাড়ে। 3 নম্বর আমরা কি বলতে পারি? আমরা বলতেই পারি ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স, তাই না, ইকোলজিক্যাল ব্যালেন্স। বাস্তুতন্ত্রের যে ভারসাম্যও কিন্তু রক্ষিত হয় রিপ্রোডাকশনের জন্য। আমরা যখন ইকোলজি পড়বো তখন দেখবো ট্রফিক লেভেল, তাই না,
ফুড চেন, ফুড ওয়েব, ওখানে দেখবো যে বিভিন্ন ধাপে মানে ফুড চেনের যে বিভিন্ন ধাপগুলো বা ট্রফিক লেভেলে যে বিভিন্ন ধাপগুলো, এক একটা ধাপ কিন্তু এক একটা প্রজাতি গঠন করে। ধরো ঘাস, ঘাসকে খাচ্ছে ফড়িং, ফড়িংকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, তাহলে প্রত্যেকটা একের সঙ্গে একটা প্রজাতির সঙ্গে কিন্তু আরেকটা প্রজাতির লিঙ্ক, তাই না? বাস্তুতন্ত্রের ব্যালেন্সটা মেনটেন করার জন্য কিন্তু প্রত্যেকটা প্রজাতির অস্তিত্ব বজায় রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো কিন্তু পারপাস অফ রিপ্রোডাকশন, ঠিক আছে? তাহলে এই কারণে কিন্তু রিপ্রোডাকশন হয়, সিগনিফিকেন্স বা পারপাস অফ রিপ্রোডাকশন। এবার আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ রিপ্রোডাকশন, জননের কি বৈশিষ্ট্য, কি বেসিক ফিচার্স, ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স অফ রিপ্রোডাকশন, ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ রিপ্রোডাকশন। যেরকম রিপ্রোডাকশনই হোক না কেন, সেক্সুয়াল বা আসেক্সুয়াল, বেসিক যে কথাগুলো আমি এখন বলবো এগুলো কিন্তু সবার ক্ষেত্রে কমন। কি জিনিস? প্রথমটা হচ্ছে সিনথেসিস অফ আরএনএ, প্রোটিনস অ্যান্ড আদার সাবস্ট্যান্সেস। রিপ্রোডাকশনের আগে কিন্তু বা রিপ্রোডাকশনের সময় কিন্তু আরএনএ, প্রোটিন, অন্যান্য বিভিন্ন জৈবিক পদার্থ এগুলোর কিন্তু সিনথেসিস হতেই হবে। নেক্সট, সিনথেসিস অফ ডিএনএ, ডিএনএরও কিন্তু রেপ্লিকেশন হতেই হবে, কারণ নতুন যে জীব সৃষ্টি হবে তার মধ্যে তো জেনেটিক পদার্থ যাবে, সেটা অযৌন জনন হোক বা যৌন জনন হোক, জেনেটিক পদার্থ তো থাকতেই হবে, ফলে তার জন্য কিন্তু ডিএনএ সিনথেসিস করতেই হবে। নেক্সট, সেল ডিভিশন। শুধুমাত্র জিনিসপত্র তৈরি করলেই হবে নাকি? কোষেরও তো সংখ্যা বাড়তে হবে, নইলে কি করে জীবের সংখ্যা বাড়বে? তাহলে সেল ডিভিশনটাও কিন্তু মাস্ট, ঠিক আছে? এটা মাইটোসিস মিওসিস দু রকমই হতে পারে, কখন কি হয় সেটা পরে আমরা ডিটেলে আসছি, ঠিক আছে? তারপরে গ্রোথ অফ সেল, সেলের কিন্তু গ্রোথ হবে, তাই না? গ্রোথ অফ সেল, কারণ গ্রোথ না হলে অর্গানিজমটা বাড়বে কি করে? অর্গানিজমটা না বাড়লে তার রিপ্রোডাকশন হবে কি করে? তো গ্রোথ অফ সেল, এই স্টেপগুলো কিন্তু অবশ্যই হবে। তারপরে ফরমেশন অফ রিপ্রোডাক্টিভ ইউনিটস, জননের একক তৈরি হবে। যৌন জননের ক্ষেত্রে একক ধরো গ্যামেট, অযৌন জননের ক্ষেত্রে একক ধরো রেণু বা কোনো বডি পার্ট থেকে তৈরি হবে, তাই না? তাহলে সেই ইউনিট, রিপ্রোডাক্টিভ ইউনিট কিন্তু তৈরি হতে হবে। তারপরে কি হবে? আলটিমেটলি রিপ্রোডাক্টিভ ইউনিট থেকে নতুন অর্গ্যানিজমের সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে নতুন অর্গ্যানিজম সৃষ্টি হবে। তাহলে এগুলো কিন্তু একদম যে কোনো রিপ্রোডাকশনই হোক না কেন, সেক্সুয়াল হোক বা আসেক্সুয়াল হোক, যে কোনো রিপ্রোডাকশনের কিন্তু এগুলো বেসিক ফিচার, বোঝা গেছে? তাহলে এই সব ইভেন্টস কিন্তু রিপ্রোডাকশনের জন্য মাস্ট। এই ইভেন্টসগুলো যদি না হয় বা না ফুলফিলড হয় তাহলে কিন্তু আমরা রিপ্রোডাকশন প্রসেসটা দেখতে পাবো না। ওকে, তাহলে এগুলো একদম বেসিক ব্যাপার আমাদের জানা হয়ে গেল। আমাদের সিলেবাসে খুব ভালো করে পড়তে হয় টাইপস অফ রিপ্রোডাকশন, তাই এবারে আমরা হেডিং করব টাইপস অফ রিপ্রোডাকশন। ওকে, জননের প্রকারভেদ বা টাইপস অফ রিপ্রোডাকশন। একদম সহজ ভাষায় বললে জননকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন, আরেকটাকে বলা হয় যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে? এটা অযৌন জনন, এটা যৌন জনন। আরও কিছু এদিক ওদিকের কিছু জিনিসপত্র হয়, ওগুলো সম্বন্ধে পরে বলবো, এখন একদম বেসিক ব্যাপারটা জানো। তাহলে অযৌন জনন আর যৌন জনন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? যদি পার্থক্য পরীক্ষাতে আসে, অযৌন জননের সময় সবসময় মনে রাখবে অযৌন জননকে বলা হয় ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন। আমরা প্যারেন্ট আর অফস্প্রিং জেনে গেছি, তাহলে প্যারেন্ট মানে যে রিপ্রোডাকশনে পার্টিসিপেট করবে, ইউনি মানে ওয়ান, তাহলে ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন মানে এক্ষেত্রে একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হবে, একটা মাত্র জনিত্রী জীব থেকে কিন্তু অপত্য জীব সৃষ্টি হবে। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে এটাকে আমরা বলি বাইপ্যারেন্টাল রিপ্রোডাকশন, অর্থাৎ দুটো বিপরীত লিঙ্গের জীবের প্রয়োজন হয় বাইপ্যারেন্টাল রিপ্রোডাকশন। তবে এরও কিছু এক্সেপশন আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু ইউনিপ্যারেন্টাল হতে পারে, কারণ
উদ্ভিদের ক্ষেত্রে যখন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় তখন কি হয়, সেলফ পলিনেশন হয় না? তাহলে সেম গাছের ফুলের মধ্যেই পলিনেশন হচ্ছে, সেখান থেকে নতুন বীজ সৃষ্টি হয়ে নতুন গাছ তৈরি হচ্ছে, তাহলে ওটাও কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন, কিন্তু ইউনিপ্যারেন্টাল। ঠিক আছে, তো সেক্সুয়াল রিপ্রোডাকশন মোস্ট অফ দ্য কেসেস বাইপ্যারেন্টাল, কোনো কোনো ক্ষেত্রে ইউনিপ্যারেন্টাল হতে পারে। তাহলে আসেক্সুয়াল রিপ্রোডাকশনও ইউনিপ্যারেন্টাল, সেক্সুয়াল রিপ্রোডাকশনের কিছু কিছু ক্ষেত্রে ইউনিপ্যারেন্টাল হয়। তাহলে সেগুলোকে কেন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে ফেলি, কেন এর মধ্যে ফেলি না? কারণ ওইগুলো ইউনিপ্যারেন্টাল হলেও এর মধ্যে আমরা দেখব গ্যামেট ফরমেশন হবে। ঠিক আছে, এখানে কিন্তু কখনো গ্যামেট ফরমেশন হবে না, নো গ্যামেট ফরমেশন। ওকে, কখনোই আমরা অযৌন জননে গ্যামেট তৈরি হতে দেখব না। এক্ষেত্রে কিন্তু রিপ্রোডাক্টিভ ইউনিট হিসেবে স্পোর হতে পারে বা অন্যান্য জিনিস হতে পারে, কোনো বডি পার্ট থেকে নতুন অর্গানিজম হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু গ্যামেট তৈরিটা মাস্ট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একদম মাস্ট। বাইপ্যারেন্টালটা মাস্ট না, বাইপ্যারেন্টালটা মোস্ট অফ দ্য কেসেস বাইপ্যারেন্টাল, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ইউনিপ্যারেন্টাল হতে পারে, কোনো ধরো অ্যানিমালের ক্ষেত্রেও হতে পারে, যদি অ্যানিমালটা হার্মাফ্রোডাইট হয় অর্থাৎ উভলিঙ্গ প্রাণী হয়। উদ্ভিদের ক্ষেত্রে তো অবশ্যই হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাস্ট না, এটা একদম মাস্ট, গ্যামেট ফর্মেশন হতেই হবে। এখানে গ্যামেট ফর্মেশন হয় না, অন্যান্য রেণু বা স্পোর টোর ইত্যাদি ফর্মেশন হয়। ঠিক আছে, আর একটা জিনিস, আসেক্সুয়াল রিপ্রোডাকশন যেহেতু একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল থেকেই উইদাউট গ্যামেট ফর্মেশন নতুন অর্গানিজম তৈরি হচ্ছে, তাহলে কিন্তু এক্ষেত্রে নতুন যে অর্গানিজমগুলো তৈরি হয় ওরা মরফোলজিক্যালি মানে আকৃতি বা গঠনগতভাবে, অ্যান্ড জেনেটিক্যালি এক্স্যাক্টলি সেম উইথ দ্য প্যারেন্টাল অর্গানিজম। ঠিক আছে, তাহলে মরফোলজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালি দে আর সেম। এক্ষেত্রে যে অপত্য জীবগুলো সৃষ্টি হবে তারা কিন্তু জনিত্রী জীবের সঙ্গে গঠনগত এবং জেনেটিকগতভাবে তারা কিন্তু সেম। এক্ষেত্রে কিন্তু মরফোলজিক্যালি মোটামুটি সেম হলেও জেনেটিক্যালি কিন্তু ডিফারেন্ট হয়, কারণ গ্যামেট গঠনকালে আমরা জানি ক্রসিং ওভার হয়, মিওসিস হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং তাহলে এখানে ধরো আসেক্সুয়াল রিপ্রোডাকশনে একটা গাছ থেকে ধরো 10টা গাছ তৈরি হলো, তাহলে ওই 10টা গাছ যেমন প্যারেন্টের সঙ্গে এক্স্যাক্টলি সেম, ওই 10টা গাছ কিন্তু একে অপরের সঙ্গে এক্স্যাক্টলি সেম। তাহলে এই ধরনের যে অর্গানিজমগুলো তৈরি হয় এদেরকে বলা হয় ক্লোন। মনে থাকবে, ক্লোন মানে কি এক্স্যাক্ট কপিজ না? আসেক্সুয়াল রিপ্রোডাকশনে যে অফস্প্রিংগুলো তৈরি হয় তারা এক্স্যাক্ট কপিজ, তাই এদেরকে বলা হয় ক্লোন। আমরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অফস্প্রিংকে ক্লোন বলতে পারবো না। বোঝা গেছে এই অবধি? তাহলে এবারে আমরা শুরু করব আসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্বন্ধে। আমরা তাহলে এগোচ্ছি আসেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে। ওকে।